হাই বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লস্ট সিরিজের সবচেয়ে স্পিরিচুয়াল এবং রহস্যময় পর্বের ব্রেকডাউনে। বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছিলাম জ্যাকের মানসিক পতন আর ক্লেয়ারের সেই গা ছমছমে অন্তর্ধান। কিন্তু আজকের পর্ব জুড়ে থাকবে লস্ট সিরিজের একটা খুবই মিস্টিরিয়াস ক্যারেক্টার, জন লক। লক কি কোনো সাধারণ মানুষ, নাকি সে কোনো নির্বাচিত মহাপুরুষ? আজকের এই পর্বে জন লকের জন্ম থেকে শুরু করে তার জীবনের এমন কিছু হিডেন ডিটেলস দেখব যা প্রমাণ করবে যে দ্বীপ তাকে ছোটবেলা থেকেই খুঁজছিল। একই সাথে আমরা দেখব জেকবের সেই ভৌতিক ক্যাবিন, যেখানে লকের জন্য অপেক্ষা করছে এমন এক নির্দেশ বা মাইন্ড ব্লোয়িং টুইস্ট যা পুরো দ্বীপের অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলে দেবে। এবং গল্পের পরবর্তী অংশে আমরা দেখতে পাবো ওশেনিক 6 কিভাবে পৃথিবীতে ফিরে এসে পুরো বিশ্বকে ডাহা মিথ্যে কথা বলছে। অন্যদিকে মালবাহী জাহাজের ভেতর লুকিয়ে থাকা এমন এক ভয়ঙ্কর হিডেন ডিটেল আমরা আবিষ্কার করব যা দ্বীপের সবার মৃত্যুকে নিশ্চিত করে দিতে পারে। আর এই পর্বের শেষে জ্যাকের জীবনের সবচেয়ে বড় সত্যিটা রিভিল হবে, যা আপনাদের আক্ষরিক অর্থেই চমকে দেবে। আপনারা যারা স্টোরি টেলিং এবং ইস্টার এগস পছন্দ করেন, তাদের জন্য আজকের এই পর্বের ব্রেকডাউন একটা মাস্টারপিস হতে চলেছে। তো বন্ধুরা, হেডফোনটা লাগিয়ে নিন আর চলুন ডিপ ডাইভ করি আমাদের লস্টের এক্সপ্লেনেশনে। এই পর্বের শুরুটা হয় একটা ফ্ল্যাশব্যাক দিয়ে। সময়টা 1956 সাল। আমরা দেখি এমিলি নামের একজন টিনেজ মেয়ে, যে মাত্র 6 মাসের প্রেগনেন্ট, সে হঠাৎ রাস্তায় গাড়ির ধাক্কা খায়। আমরা দেখি তার পরের সিনে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটা অপরিণত বা প্রিম্যাচিওর বাচ্চার জন্ম হয়। ডাক্তাররা বলেছিল এই বাচ্চাটা হয়তো বাঁচবে না, কিন্তু বাচ্চাটা মিরাকেলের মতো বেঁচে যায়। আর জানেন সেই বাচ্চাটার নাম কি রাখা হয়? হ্যাঁ, জন লক। কিন্তু এখানে সবচেয়ে বড় চমকটা আসে এরপর। এমিলি যখন হাসপাতালের বিছানায় শুয়ে আছে, তখন নার্সারি রুমের কাচের বাইরে থেকে এক লোক নবজাতক লকের দিকে হাসি মুখে তাকিয়ে আছে। লোকটা আর কেউ নয়, রিচার্ড অ্যালবার্ট। বন্ধুরা, একবার ভাবুন, 1956 সালে রিচার্ড অ্যালবার্ট যেরকম দেখতে ছিল, 2004 সালের দ্বীপেও সে একদম একই রকম দেখতে। তার বয়স বাড়ে না, কিন্তু সে এই বাচ্চাটার জন্মের সময় হাসপাতালে কি করছিল? সে কি জানতো যে এই জন লক ভবিষ্যতে দ্বীপের লিডার হবে? এর পরের সিনে আমরা দেখতে পাই যে লক যখন একটু বড় হয়, রিচার্ড অ্যালবার্ট একটা স্পেশাল স্কুল থেকে রিক্রুটার সেজে লকের বাড়িতে আসে। সে লকের সামনে একটা অদ্ভুত পরীক্ষা বা টেস্ট রাখে। রিচার্ড একটা টেবিলের ওপর বেশ কিছু জিনিস সাজিয়ে রাখে। একটা বেসবল গ্লাভ, একটা পুরনো বই, এক মুঠো বালি, একটা কম্পাস এবং একটি ছুরি। রিচার্ড লককে জিজ্ঞেস করে, জন, এই জিনিসগুলোর মধ্যে কোনগুলো তোমার? লক প্রথমে কম্পাসটা নেয়, যেটা সঠিক নির্বাচন ছিল, কিন্তু তারপর সে ছুরিটা তোলে। ছুরিটা হাতে নেওয়ার সাথে সাথে রিচার্ডের মুখের হাসি মিলিয়ে যায়। রিচার্ড খুব হতাশ হয়ে লকের পালিতা মাকে বলে, আমি দুঃখিত, জন এখনো এই স্কুলের জন্য প্রস্তুত নয়। রিচার্ড রাগে সমস্ত জিনিসপত্র গোছায় এবং সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আপনারা কি জানেন এই টেস্টটার আসল মানে কি? এটাকে বলা হয় দলাই লামা রিইনকার্নেশন টেস্ট। তিব্বতী বৌদ্ধ ধর্মে নতুন দলাই লামাকে খোঁজার জন্য শিশুদের সামনে পুরনো দলাই লামার কিছু জিনিস এবং কিছু সাধারণ জিনিস রাখা হয়। শিশুটি যদি আগের জন্মের জিনিসগুলো চিনতে পারে, তবে তাকে নতুন দলাই লামা হিসেবে মেনে নেওয়া হয়। রিচার্ড দেখতে চেয়েছিল লক কি সেই স্পিরিচুয়াল লিডার, নাকি সে একজন শিকারী। লক ছুরি বেছে নিয়ে প্রমাণ করে যে সে এখনও স্পিরিচুয়ালি রেডি নয়। লস্টের এই ইস্টার এগটা অসাধারণ। এর পরের সিনে আমরা আবার ফিরে যাই বর্তমান সময়, মালবাহী জাহাজে। আগের পর্বে দ্বীপে বেনের স্মোক মনস্টার অ্যাটাকের পর মার্টিন কিমি এবং তার অবশিষ্ট মার্সিনারিরা কোনো মতে প্রাণ বাঁচিয়ে হেলিকপ্টার করে জাহাজে ফিরে আসে। কিমি এখন রাগে অন্ধ। সে জাহাজের ক্যাপ্টেন গল্টকে ওয়ার্নিং দেয় যে এখন থেকে জাহাজের কন্ট্রোল তার হাতে থাকবে। এর পরের সিনে আমরা দেখতে পারি কিমির পাগলামি চরম পর্যায়ে পৌঁছায়। সে বেনের গুপ্তচর মাইকেলকে মারতে যায়, কিন্তু মাইকেলকে মারা সম্ভব নয়, কারণ দ্বীপ তাকে মরতে দেবে না। তখন কিমি রাগের মাথায় জাহাজের ডাক্তার রেকে সোজা গুলি করে সমুদ্রের জলে ফেলে দেয়। আপনারা কি আগের পর্বের একটা ঘটনা মনে করতে পারছেন? ড্যানিয়েল ফ্যারাডে সমুদ্র সৈকতে ডাক্তার রের মৃতদেহ ভেসে আসতে দেখেছিল। অর্থাৎ টাইম ডাইলেশনের কারণে ভবিষ্যতের মৃতদেহ আগেই দ্বীপে পৌঁছে গিয়েছিল। আর এই পর্বে আমরা দেখতে পারলাম যে সে কিভাবে মারা গেল। কিমি ফ্র্যাঙ্ক ল্যাভিডাসের দিকে বন্দুক নির্দেশ করে বলে, হেলিকপ্টার স্টার্ট করো, আমরা আবার দ্বীপে যাব। এবার আমরা সেকেন্ডারি প্রোটোকল ইউজ করব। দ্বীপটাকে জ্বালিয়ে ছাই করে দেব। জাহাজের ক্যাপ্টেন গল্ট কিমিকে আটকাতে গেলে কিমি তাকেও নির্মমভাবে গুলি করে হত্যা করে।
আমরা এটা বুঝতে পারি যে কিমি লস্টের অন্যতম শ্রেষ্ঠ এবং রুথলেস ভিলেন। এর পরের সিনে আমরা দেখতে পারি জঙ্গলের ভেতর জন লক, বেন লিনাস আর হার্লি খুঁজছে সেই রহস্যময় জেকবস কেবিন। লককে জেকবের সাথে কথা বলতেই হবে, কারণ দ্বীপের বর্তমান পরিস্থিতি খুব ভয়ঙ্কর। কিন্তু সমস্যা হলো যে বেন নিজেই জানে না যে কেবিনটা কোথায়। বেন স্বীকার করে যে জেকব আর তার সাথে কথা বলে না। কেবিনটা নিজের জায়গা পরিবর্তন করে। এরপরে আমরা দেখতে পাই ঠিক তখন হার্লি এগিয়ে আসে। হার্লি চোখ বন্ধ করে আর তার সুপারন্যাচারাল ক্ষমতার মাধ্যমে সে কেবিনের রাস্তাটা চিনে ফেলে। বেন লিনাসের চোখের সামনে দিয়ে হার্লি আর লক কেবিনের দিকে এগিয়ে যায়। বেনের চোখে এখানে একটা স্পষ্ট জেলাসি বা হিংসা দেখা যায়। বেন সারা জীবন দ্বীপের লিডার হতে চেয়েছিল, কিন্তু দ্বীপ এখন লক এবং হার্লির সাথে কথা বলছে, বেনের সাথে নয়। এরপরে কেবিনে ঢোকার ঠিক আগে আমরা লকের জীবনের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এই ফ্ল্যাশব্যাকে আমরা দেখি লক যখন তার বাবার কারণে জানলা থেকে পড়ে গিয়ে প্যারালাইজড বা পঙ্গু হয়ে হাসপাতালে শুয়ে আছে, তখন তার সাথে দেখা করতে আসে এক রহস্যময় লোক। তার নাম ম্যাথিউ অ্যাবাডন। অ্যাবাডন লককে বলে, জন, তুমি কি মিরাকলে বিশ্বাস করো? তুমি একটা ওয়াকআবাউট ট্যুরে অস্ট্রেলিয়া যাও, সেখানে তুমি নিজের আত্মাকে খুঁজে পাবে। বন্ধুরা, এই ম্যাথিউ অ্যাবাডন আসলে কে? সে আর কেউ নয়, সে হলো চার্লস উইডমোরের রাইট হ্যান্ড ম্যান। উইডমোরই অ্যাবাডনকে পাঠিয়েছিল লককে ম্যানিপুলেট করে অস্ট্রেলিয়া পাঠানোর জন্য, যাতে লক ওশানিক 815 ফ্লাইটে উঠতে পারে এবং দ্বীপে পৌঁছতে পারে। ভাবুন একবার, লকের জীবনের প্রতিটা ঘটনা, তার প্রতিটা সিদ্ধান্ত আগে থেকেই কেউ না কেউ কন্ট্রোল করছিল। লক ভাবতো সে নিজের নিয়তি নিজে তৈরি করছে, কিন্তু সে আসলে একটা দাবার গুটি মাত্র। এর পরের সিনে আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। আমরা দেখি জন লক একটি টর্চ হাতে একা জেকবের কেবিনের দরজা খুলে ভেতরে ঢোকে। ভেতরটা একদম অন্ধকার, ধুলোয় ভর্তি। লক ফিসফিস করে ডাকে, জেকব, তুমি কি আছো ভেতরে? হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা গলা ভেসে আসে, আমি জেকব নই, কিন্তু আমি তার হয়ে কথা বলতে পারি। লক টর্চের আলো ফেলে দেখে চেয়ারে খুব শান্তভাবে বসে আছে জ্যাকের মৃত বাবা ক্রিশ্চিয়ান শেপার্ড। লক অবাক হয়ে বলে, আপনি কে? ঠিক তখনই অন্ধকারের মধ্যে থেকে আরেকটা পরিচিত গলা ভেসে আসে, ডোন্ট ওয়ারি জন, ওনার সাথে কথা বলা যায়। লক টর্চ ঘুরিয়ে কোণে আলো ফেলে এবং দেখতে পারে, এবং সেটা কেউ নয়, ক্লেয়ার। আগের পর্বে যে জঙ্গলে হারিয়ে গিয়েছিল সে জেকবের কেবিনে ক্রিশ্চিয়ানের সাথে বসে আছে। তার এক্সপ্রেশন একদম মৃত মানুষের মতো শান্ত। লক বুঝতে পারে তার হাতে সময় নেই। সে ক্রিশ্চিয়ানকে জিজ্ঞেস করে, জাহাজের লোকেরা আমাদের মারতে আসছে, দ্বীপকে বাঁচাতে গেলে আমাদের কি করতে হবে? ক্রিশ্চিয়ান তখন কানের কাছে ফিস ফিস করে একটা নির্দেশ দেয়। এর পরের সিনে আমরা দেখি লক কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে। বেন লিনাস উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে, কি বলল জেকব, আমাদের কি করতে হবে? লক বেনের চোখের দিকে তাকায়, তার চোখে কোনো ভয় নেই। লক খুব শান্ত কিন্তু একটা ভয়ঙ্কর আত্মবিশ্বাসের সাথে বলে, তিনি চান আমরা যেন দ্বীপটাকে সরিয়ে ফেলি। ও মাই গড বন্ধুরা, একটা আস্ত দ্বীপকে কিভাবে সরানো সম্ভব? লক এবং তার সঙ্গীরা সেটা করবেও বা কি করে? এই ব্যাখ্যা আমরা পেতে চলেছি গল্পের পরবর্তী অংশে। আর আপনার কি মনে হচ্ছে যে কিভাবে এই দ্বীপটা সরতে পারে, সেই নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। চলুন আবার ফেরা যাক গল্পে। এর পরের সিনটা শুরু হচ্ছে আইকনিক ফ্ল্যাশ ফরওয়ার্ড দিয়ে। আমরা দেখতে পাই একটা কোস্ট গার্ডের বিমান হাওয়াইয়ের হনুলুলুতে ল্যান্ড করছে, আর সেই বিমান থেকে একে একে বেরিয়ে আসছে আমাদের ওশানিক 6, জ্যাক, কেট এবং তার কোলে বাচ্চা অ্যারন, সান, হার্লি এবং সাইদ। তাদের স্বাগত জানানোর জন্য ওশানিক এয়ারলাইন্সের কর্মকর্তারা এবং তাদের পরিবার সেখানে উপস্থিত। হার্লির বাবা মা ছুটে এসে হার্লিকে জড়িয়ে ধরে। সানেরও বাবা মা আসে, কিন্তু সানের চোখে কোনো আনন্দ নেই। এর পরের সিনে আমরা দেখতে পাই যে এই ঘটনা ঘটার কিছুদিন পর ওশানিক এয়ারলাইন্স একটা বিশাল প্রেস কনফারেন্সের আয়োজন করে। সারা পৃথিবীর মিডিয়া সেখানে উপস্থিত, আর এখানেই শুরু হয় লস্টের ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যে বা দ্য ওশানিক কভার আপ। জ্যাক সাংবাদিকদের সামনে বসে খুব কনফিডেন্টলি বলে, আমাদের বিমানটা সমুদ্রের জলে ক্র্যাশ করেছিল, আমরা মাত্র 8 জন বেঁচে ছিলাম। আমরা একটা নির্জন দ্বীপে ছিলাম, কিন্তু কিছুদিন পর আমাদের মধ্যে বুনের ইন্টারনাল ইনজুরিতে মৃত্যু হয়, আর চার্লি জলে ডুবে মারা যায়। বাকি 6 জন আমরা কোনো মতে একটা লাইফ রাফট বা ভেলায় করে ওই দ্বীপ থেকে পালিয়ে আসি,
আর তারপর একটা ইন্দোনেশিয়ান মাছ ধরার নৌকায় করে ফিরে আসি। বন্ধুরা একবার ভেবে দেখুন, জ্যাক এবং বাকিরা পুরো পৃথিবীর চোখের দিকে তাকিয়ে ডাহা মিথ্যে কথা বলছে। তারা বলছে চার্লি আর বুন ক্র্যাশের পর মারা গেছে এবং দ্বীপে আর কেউ বেঁচে নেই। কিন্তু আমরা তো জানি দ্বীপের আসল সত্যটা কি। তারা কেন এই মিথ্যেটা বলছে? কারণ তারা দ্বীপের বাকি সার্ভাইভারদের চার্লস উইডমোরের মতো খলনায়কদের হাত থেকে বাঁচিয়ে রাখতে চায়। এই স্যাক্রিফাইসটা জ্যাকের চরিত্রের একটা বিশাল টার্নিং পয়েন্ট। এর পরের সিনে আমরা ফিরে যাই দ্বীপে, আসল টাইম লাইনে। আগের পর্বগুলোতে আমরা দেখেছিলাম সাইদ হেলিকপ্টারে করে জাহাজে গিয়েছিল। এই পর্বে সাইদ জাহাজের একটা ছোট্ট মোটর চালিত জোডিয়াক নৌকা নিয়ে সমুদ্র সৈকতে জ্যাকদের কাছে ফিরে আসে। সাইদ জ্যাককে জানায় যে মালবাহী জাহাজটা তাদের বাঁচাতে আসেনি আর জাহাজের ভেতরকার পরিবেশ খুব ভয়ঙ্কর। কিন্তু সাইদ বলে, আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমাদের এই জাহাজেই যেতে হবে। এর পরের সিনে আমরা দেখতে পাই ড্যানিয়েল ফ্যারাডে উদ্ধার কার্যের দায়িত্ব নেয়। সে প্রথম ট্রিপে 6 জনকে নিয়ে জাহাজের দিকে রওনা দেয়। এই দলে থাকে সান, জিন এবং ছোট্ট অ্যারন। আমরা দেখতে পারি যে কেট জ্যাকের সাথে জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জ্যাক এবং কেট হেলিকপ্টারে ট্র্যাকিং সিগন্যাল ফলো করে জঙ্গল দিয়ে এগোতে থাকে। জ্যাক কেটকে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে এখান থেকে নিরাপদে বের করে নিয়ে যাবই। কিন্তু কেট জ্যাকের দিকে তাকিয়ে বলে, আমি শুধু আমার জন্য ভাবছি না জ্যাক, আমি দ্বীপের সবার জন্য ভাবছি। এর পরের সিনে আমরা চলে যাই জঙ্গলের অন্য প্রান্তে। জঙ্গলের ভেতর জন লক, বেন লিনাস আর হার্লি খুঁজছে দ্বীপের সবচেয়ে গোপন এবং রহস্যময় স্টেশন, দ্য অর্কিড। জেকবের নির্দেশ ছিল এই স্টেশনে গিয়ে দ্বীপটাকে সরিয়ে ফেলার। তারা একটা পুরনো ভাঙাচোরা গ্রিন হাউসের সামনে এসে পৌঁছয়। বেন বলে, এটাই অর্কিড। কিন্তু সমস্যা হলো মার্টিন কিমি এবং তার মার্সিনারিরা আগে থেকেই ওই গ্রিন হাউস দখল করে বসে আছে। বেন লিনাস তখন এমন একটা কাজ করে যা দর্শকদের জাস্ট চমকে দেয়। বেন লককে বলে, আমি যখন ওদের ব্যস্ত রাখবো তুমি তখন স্টেশনের ভেতরে ঢুকে যাবে। এই বলে বেন সোজা 2 হাত তুলে কিমির মার্সিনারিদের সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে, আমার নাম বেঞ্জামিন লিনাস, আমি আত্মসমর্পণ করছি। এর প্রতিক্রিয়ায় আমরা দেখি যে কিমির লোকেরা বন্দুকের বাঁট দিয়ে ওকে মেরে অজ্ঞান করে ফেলে। বন্ধুরা, বেন লিনাস নিজে থেকে ধরা দিল। আপনারা কি বুঝতে পারছেন বেনের মাইন্ড গেমটা? বেন জানে কিমি তাকে এক্ষুনি মারবে না, কারণ চার্লস উইডমোরের নির্দেশ আছে বেনকে জ্যান্ত ধরে নিয়ে যাওয়ার। বেন নিজের জীবন বাজি রেখে লককে স্টেশনের ভেতর ঢোকার রাস্তা করে দিল। বেনের মতো ধূর্ত ক্যারেক্টার সত্যিই বিরল। এর পরের সিনে আমরা ফিরে যাচ্ছি মালবাহী জাহাজ কাহানাতে। মাইকেল এবং ডেসমন্ড জাহাজের ইঞ্জিন রুমে একটা দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা যা দেখে তাতে তাদের রক্ত জল হয়ে যায়। পুরো ঘরটা ভর্তি C4 এক্সপ্লোসিভ বা সাংঘাতিক বোমায়। মাইকেল দ্রুত গিয়ে বোমার মেকানিজম চেক করে। সে দেখে ওই বোমাগুলোর সাথে রেডিও সিগন্যাল যুক্ত করা আছে। আর ঠিক একই সময়ে দ্বীপে আমরা দেখি মার্টিন কিমি যখন জ্যাককে বন্দি করে তখন সে তার বাহুতে লাগানো একটা অদ্ভুত মনিটর জ্যাককে দেখায়। কিমি হাসতে হাসতে বলে, এটা হলো একটা ডেড ম্যান সুইচ। এটা আমার হার্টবিটের সাথে কানেক্টেড। আমার হৃৎপিণ্ড যদি 1 সেকেন্ডের জন্যও স্পন্দিত হওয়া বন্ধ করে তাহলে ওই জাহাজে রাখা C4 বোমাগুলো ফেটে যাবে আর জাহাজের সবাই বুম। ভাবুন পরিস্থিতিটা। বেন লিনাস যদি কিমির ওপর তার পালিতা মেয়ে অ্যালেক্সকে মারার প্রতিশোধ নিতে কিমিকে খুন করে তাহলে জাহাজে থাকা সান, জিন, ডেসমন্ড, মাইকেল সবাই চোখের পলকে উড়ে যাবে। পুরো গেমটা এখন কিমির হাতের মুঠোয়। লস্টের রাইটাররা এই টেনশনটা যে লেভেলে বিল্ড আপ করেছে তা জাস্ট আউটস্ট্যান্ডিং। এর পরের সিনে আমরা পৌঁছে যাই ফ্ল্যাশ ফরওয়ার্ডে। জ্যাক শেফার্ড কালো স্যুট পরে একটা শেষকৃত্যে বা ফিউনারালে এসেছে। এটা তার বাবা ক্রিশ্চিয়ান শেফার্ডের ফিউনারাল বা মেমোরিয়াল। জ্যাক এখানে একা দাঁড়িয়ে আছে। হঠাৎ জ্যাকের কাছে একজন বয়স্ক মহিলা এসে দাঁড়ায়। মহিলাটি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে জ্যাককে বলে, আপনি কি জ্যাক? তারপরে আবার মহিলাটি বলে ওঠে, আমার নাম ক্যারল লিটনটন, আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি। জ্যাক অবাক হয়ে বলে, আমি আপনাকে চিনতে পারলাম না। মহিলাটি তখন এমন কিছু কথা বলে যা জ্যাকের পায়ের তলার মাটি সরিয়ে দেয়। সে বলে, আমি আপনার বাবার খুব কাছের একজন ছিলাম।
আপনার বাবার একটা সিক্রেট জীবন ছিল। আমার আর আপনার বাবার একটা মেয়ে ছিল, সে ওই ওশানিক 815-এ ছিল, কিন্তু সে ক্র্যাশে মারা গেছে। জ্যাকের চোখ বড় বড় হয়ে যায়। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনার মেয়ের নাম কি ছিল? আমরা দেখতে পারি মহিলাটি উত্তর দেয়, ক্লিয়ার। জ্যাক শেফার্ডের মুখটা ফ্যাকাশে হয়ে যায়, তার পুরো পৃথিবী যেন থমকে যায়। ক্লেয়ার লিটনটন হলো জ্যাক শেফার্ডের নিজের সৎ বোন, আর জ্যাক যাকে নিজের সাথে নিয়ে লস অ্যাঞ্জেলেসে ফিরে এসেছে, সেই ছোট্ট অ্যারন আর কেউ নয়, জ্যাকের নিজের ভাগ্নে। জ্যাক বুঝতে পারে সে নিজের বোনকে ওই ভয়ঙ্কর দ্বীপে একা ফেলে রেখে এসেছে। এই গিল্ট বা অপরাধ বোধই জ্যাককে ভবিষ্যতের সেই নেশাগ্রস্ত আর আত্মঘাতী ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়, যার জন্য সে চিৎকার করে বলেছিল, উই হ্যাভ টু গো ব্যাক। চলুন এবার এই পর্বের রহস্যগুলোকে উন্মোচন করা যাক। আমরা চলে যাব এবার থিওরি সেকশনে, যেখানে এই পর্বে তৈরি হওয়া বিভিন্ন থিওরি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম থিওরি যেটা নিয়ে আমরা নাড়াঘাটা করব সেটা হলো দলাই লামা টেস্ট এবং লকের নিয়তি। রিচার্ড আলবার্ট কেন 1956 সালে লকের জন্মের সময় উপস্থিত ছিল? কারণ এর আগের সিজনে আমরা দেখতে পারি জন লক 1954 সালে রিচার্ডের সাথে দেখা করে এবং তাকে বলে যে আমি 1956 সালে জন্মাবো, তুমি গিয়ে দেখে এসো। এবং রিচার্ড সেটাই করেছিল। লকের পুরো জীবনটাই একটা বিশাল বড় টাইম লুপ। রিচার্ড দলাই লামা টেস্ট নিয়েছিল এটা কনফার্ম করার জন্য যে এই লকই কি পরবর্তীকালে ভবিষ্যতের লিডার হবে। এই ফোরশ্যাডোয়িং লস্টের ব্রিলিয়েন্স প্রমাণ করে। এরপরে যে থিওরি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো কেবিনে ক্রিশ্চিয়ান এবং ক্লেয়ারের রহস্য। লক ভেবেছিল যে সে জেকবের প্রতিনিধি ক্রিশ্চিয়ানের সাথে কথা বলছে, কিন্তু বন্ধুরা আমি আগের পর্বেই বলেছিলাম ওটা ক্রিশ্চিয়ান জেকব নয়, ওটা হলো স্মোক মনস্টার। মনস্টার জেকবের কেবিন দখল করে নিয়েছে এবং ক্লেয়ারকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। মনস্টার লককে দিয়ে দ্বীপটাকে সরাতে চাইছে, কারণ দ্বীপ সরলেই বেনের ক্ষমতা শেষ হবে এবং মনস্টার নিজের সুবিধাটা নিতে পারবে। এখানে আমরা বুঝতে পারছি যে লক আসলে ম্যানিপুলেটেড হচ্ছে। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ম্যাথিউ আবাডনের মাস্টার প্ল্যান। উইডমোর লককে দ্বীপে পাঠালো কেন? চার্লস উইডমোর জানে যে দ্বীপের সাথে লকের একটা স্পেশাল কানেকশন আছে। সে লককে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে বেন লিনাসকে হারাতে চেয়েছিল। লক ভাবত সে স্পেশাল, কিন্তু সে আসলে দুই দেবতার যুদ্ধের মাঝখানে আটকে পড়া একটা সাধারণ মানুষ। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো জ্যাক শেফার্ডের অবস্থা নিয়ে। জ্যাক দ্বীপে সবসময় ক্লেয়ারকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু সে জানতো না যে সে আসলে নিজের রক্তের সম্পর্ককেই বাঁচাচ্ছে। যখন ভবিষ্যতে সে এই সত্যিটা জানতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে। ক্লেয়ার স্মোক মনস্টারের সাথে জঙ্গলে হারিয়ে গেছে। জ্যাকের এই হিরো কমপ্লেক্স এবং সবশেষে তার এই চরম ব্যর্থতা, এটাই জ্যাক শেফার্ডের চরিত্রকে এতটা আইকনিক করে তুলেছে। আপনাদের জ্যাক শেফার্ডকে কেমন লাগে অবশ্যই এটা আপনি কমেন্ট বক্সে জানাবেন। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ডেড ম্যান সুইচ বা চার্লস উইডমোরের প্ল্যান। মার্টিন কিমির এই ডেড ম্যান সুইচ চার্লস উইডমোরের রুথলেসনেস বা নিষ্ঠুরতার সবচেয়ে বড় প্রমাণ। উইডমোর কিমিকে নির্দেশ দিয়েছিল যদি বেনকে জীবিত ধরা না যায় বা যদি কিমি মারা যায় তাহলে পুরো দ্বীপ বা জাহাজটাকে উড়িয়ে দিতে। উইডমোর দ্বীপের কাউকেই জীবিত রাখতে চায় না। এই বোমাটাই আসলে সিজন ফিনালের টেনশনটাকে ধরে রাখবে। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো দ্য অর্কিড স্টেশন। বেন লিনাস যে ওই অর্কিড স্টেশনে ধরা দিল, ওই গ্রিন হাউসটা কি সত্যিই একটা সাধারণ স্টেশন? না বন্ধুরা, আমরা আগেই দেখেছি এই স্টেশনের নিচে লুকিয়ে আছে টাইম ট্রাভেলের সেই সিক্রেট চেম্বার। বেন লিনাস খুব ভালো করেই জানে যে কিমিকে সে বোকা বানাচ্ছে। আমরা বুঝতে পারছি যে বেনের আসল উদ্দেশ্য হলো স্টেশনের নিচে গিয়ে সেই ফ্রোজেন হুইলটাকে ঘোরানো। আমরা সিজন ফিনালের একদম কাছাকাছি পৌঁছে গেছি বন্ধুরা, এবং এই পর্বটাই সিজন ফিনালের বিল্ড আপটা তৈরি করলো। আপনারা ফিনালের জন্য তৈরি তো? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ব্রেকডাউন এবং এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো? আমি সবসময় চেষ্টা করছি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি স্টোরি টেলিং নিয়ে আসার। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি মনে করেন মাইকেল এবং ডেসমন্ড ওই C4 বোমাটাকে ডিফিউজ করতে পারবে, নাকি বেন লিনাস কিমিকে হত্যা করে সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দেবে?
কমেন্ট বক্সে আপনাদের থিওরিগুলো এক্ষুনি লিখে ফেলুন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আগামী ভিডিওটা হবে সম্পূর্ণ সিজন ফিনালে নিয়ে, তাই অপেক্ষা করুন। আর সবাই অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটা কথা মনে রাখবেন, উই হ্যাভ টু গো ব্যাক। ধন্যবাদ।